আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত লাইভ প্রোগ্রামে। আজকের আমাদের এই প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট জনাব মাসুদ রানা স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আজকে স্যার আমাদের এখানে অনেকগুলো কোমর ব্যথা সংক্রান্ত প্রশ্ন এসেছে, তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা একে একে সবগুলোই দেবো ইনশাল্লাহ। তো আরও জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের এই লাইভটি ফেসবুকে লাইভ প্রোগ্রাম সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো আপনাদের কোমর ব্যথা সংক্রান্ত যে কোনো বিষয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা টেক্সট করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, এবং আপনাদেরকে আমরা অনুরোধ করব যত বেশি সম্ভব আমাদের এই প্রোগ্রামটিকে আপনারা শেয়ার করবেন, যাতে আমাদের অন্যান্য যারা আছেন সবাই এই প্রোগ্রামটিকে দেখতে পারেন। তো স্যার, আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমরা প্রথমে একটু জেনে নিতে চাচ্ছিলাম মেইনলি আমাদের কোমরে কি কি কারণে ব্যথা হতে পারে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটির জন্য। আসলে কোমর ব্যথায় কারণ যদি আমি হিসেবে বলতে চাই, আসলে এক কথায় বলাটা খুবই ডিফিকাল্ট। এক কথায় যদি বলতে হয় যে কোমরে কোনো আঘাতের ফলে শুধু কোমর ব্যথা হয়, সেক্ষেত্রে ততটা যুক্তিযুক্ত উত্তর হলো না। অনেকগুলো কারণে কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথাকে যদি আমরা প্রাইমারিভাবে ভাগ করি, সেটা হচ্ছে আপনার কোনো মেকানিক্যাল কোনো যদি কজ থাকে, সেক্ষেত্রে কোমর ব্যথার সৃষ্টি হতে পারে, অথবা যদি কোনো প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশনস থাকে, সেক্ষেত্রেও আপনার কোমর ব্যথা অ্যারাইজ করতে পারে। দেখেন, শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে কোমর ব্যথার কারণ যদি আমি সরাসরি অ্যান্সারে বলতে চাই, সেক্ষেত্রে প্রথম কথায় আসে যে কোনো আঘাতের কোনো হিস্ট্রি আছে কিনা, ওই রোগী বা ওই মানুষটি কোনো সরাসরি কোনো আঘাত বা ট্রমার কোনো হিস্ট্রি নিয়ে আমাদের কাছে এসেছিল কিনা। তার আঘাত একটা প্রধান কারণ কোমর ব্যথার জন্য। দ্বিতীয়ত কারণ হচ্ছে, দেখেন, অনেকেরই থাকবে যে না, আমার তো কোনো সরাসরি কোনো আঘাত পাইনি বা কোনো আঘাতের কোনো হিস্ট্রি নেই। তাদের ক্ষেত্রে থাকবে অনেক ধরনের ফল্টি পোশ্চার বা ফল্টি বায়োমেকানিক্স যেটা থাকে, সেই বায়োমেকানিক্সের অল্টারেশন হয়ে গেলে তখন কোমর ব্যথার সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই ফল্ট বায়োমেকানিক্সের অল্টারেশন কিভাবে আসে? আমরা জানি যে আমাদের স্পাইনকে যদি আমরা বর্ণনা করি, সেক্ষেত্রে আমাদের উপরের দিকে থাকে হচ্ছে সার্ভাইকাল স্পাইন, যেটা ঘাড়ের এরিয়াতে থাকে, এবং তারপরে ডরসাল স্পাইন বা আমরা যেটাকে থোরাসিক স্পাইন বা থোরাসিক এরিয়া বা ডরসাল এরিয়া নামে আমরা পরিচিত। তারপরে হচ্ছে আমাদের লাম্বার এরিয়া। দেখেন, এই যে তিনটা অংশের কথা বললাম, এই তিনটা অংশের কার্ভেচার বা যে শেপটা থাকে, সেটা কিন্তু একরকম নয়, অর্থাৎ স্ট্রেট বা সোজা নয়। সার্ভিক্যাল এরিয়ার আপার সার্ভিক্যালে হয়তো বা ফ্লেকশন, লোয়ার সার্ভিক্যালে এক্সটেনশন থাকে, একটু লর্ডোসিস থাকে। আপনার ডরসাল স্পাইন যেটা থোরাসিক এরিয়াতে, যেটাকে বলি আপার ব্যাকের কথা বলি আমরা, সেক্ষেত্রে আমাদের কাইফোসিস থাকে। সে ঠিক তেমনিভাবে আমাদের যে লোয়ার পোর্শন থাকে লাম্বার এরিয়া, সেক্ষেত্রেও কিন্তু আমার লর্ডোসিস হচ্ছে একটু বাঁকার মতো থাকে। হ্যাঁ, আমি এই যে পরিমাপটা বললাম না, যে এক একটা সেগমেন্ট এক এক ধরনের শেপে থাকে। তো যদি কোনো ধরনের ফোল্ড পুয়ার পোশ্চার থাকে, এমনভাবে আমি বসে আছি, ধরেন আপনার অফিসের একজন কর্মকর্তা, যেটা আমি গতদিনে বলেছি যে আপনাদের কোনো আইটির সেক্টর, একদিকে কাত হয়ে হয়তো মোবাইল ইউজ করতে পারে। তার কি ওই যে শেপটা সে কন্টিনিউ রেখে দিয়েছেন, ওই শেপটাই কিন্তু তাকে পরবর্তীতে কোমর ব্যথার সৃষ্টি করতে পারে, তাই না? কারণ আমরা জানি পিঠের দুই পাশে কিন্তু সেম স্ট্রাকচারের মাংসপেশি রয়েছে। তো এক পাশের মাংসপেশিগুলো বেশি স্ট্রেস হাইপার অ্যাক্টিভ থাকবে, এক পাশে হাইপো অ্যাক্টিভ থাকবে। এই কারণগুলোতেও আমাদের কোমর ব্যথা সৃষ্টি হয়। এছাড়াও আরও অনেক ধরনের প্যাথোলজিক্যাল জিনিস রয়েছে। কারো যদি স্পাইন টিবি বা বোন টিবি থাকে, সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, অনেক সময় অ্যাসিডিটি থেকে, প্রচুর অ্যাসিডিটি থেকে বুকে পর্যন্ত পেইন বা চাপজনিত ব্যথা থাকে, এবং সেটাও আমাদের কোমর ব্যথায় পরবর্তীতে পরিণতি লাভ করে। এই ধরনের আরও অনেক জটিলতাগুলো রয়েছে। অনেকেই মনে করে যে হ্যাঁ, কিডনি রিলেটেড কোনো ডিজিজ আছে কিনা, ভিসেরাল লো ব্যাক পেন বলি আমরা। হ্যাঁ, সেই জাতীয় জিনিসগুলোর ফলেও কোমর ব্যথা হতে পারে। এছাড়াও আমাদের দিনে দিনে যে আমাদের যে জেরিয়াট্রিক যে কন্ডিশনসগুলো আছে, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথেও আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারের ডিজেনারেশন হয় না, ক্ষয় হয় না, সেই ক্ষয় হলেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কোমর ব্যথার জটিলতাগুলো সৃষ্টি হয়। পাশাপাশি আরও কিছু স্ট্রাকচার আছে, যেমন লিগামেন্ট, যেটাকে আমরা সবসময় একটু এক্সক্লুড করি, ভুলে যাই এর কথা।
অনেক সময় থাকে লিগামেন্টাস হাইপারট্রফি বা লিগামেন্টের যদি কোনো ইনজুরি হয়ে যায় সেক্ষেত্রেও আপনার এই কোমর ব্যথার সৃষ্টি হতে পারে। যদি এক কথায় বা সংক্ষেপে যদি বলা হয় এতটুকুই। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো স্যার, এজ রিলেটেড যে প্রবলেমগুলো হয় সাধারণত এই প্রবলেমের ক্ষেত্রে আমরা সার্টেন একটা এজের পরে দেখি যে মোটামুটি সবাই বলে যে আমার কোমরে ব্যথা কোমরে ব্যথা। তো এই ক্ষেত্রে যদি এজ রিলেটেড পেইনগুলো নিয়ে যদি স্যার একটু আলোকপাত করতেন ভালো হতো স্যার। মানে এজ রিলেটেড পেইন বলতে কি, মানে সহজভাবে জেনেটিক কন্ডিশন। জেনেটিক কন্ডিশনস আমি সবসময় বলেছি যে পৃথিবীতে কিন্তু কোনো কিছু স্থায়ী না, হ্যাঁ, সব কিছুরই মানে ক্ষয় আছে, সেটা আমাদের ইসলামেও বলা আছে, তাই না? তেমনি দেখেন বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার প্রত্যেকটা স্ট্রাকচারের কর্মক্ষমতা কিন্তু একরকম থাকবে না, এবং আপনি আগে যে ধরনের উদ্দীপনা নিয়ে স্পিড নিয়ে আপনি আপনার স্ট্রেন নিয়ে কাজ করতে পারতেন, বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু সেই ধরনের ক্যাপাসিটি আপনার থাকে না, কিছুটা লোপ পায়। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ অফ মাসেলের যে ক্যাপাবিলিটি থাকে সেখান থেকে আস্তে 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 সেই একটু লিমিটেশনে চলে আসে। তেমনি আমাদের এই যে ধরনের স্ট্রাকচারগুলো, যেমন মনে করেন বোনস, এটা হাঁটুর জয়েন্ট হতে পারে, কোমরের প্রত্যেকটা স্পাইনাল যে সেগমেন্টগুলো আছে সেগুলো হতে পারে, আমাদের ভার্টিব্রা মানে যে মেরুদণ্ডের যে হাড় আছে সেটাকে আমরা ভার্টিব্রা বলি, এক্সকিউজ মি, সেই ভার্টিব্রার মাঝখানে কিন্তু একটা ডিস্ক থাকে, হ্যাঁ। তো ডিস্কের যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, কম্পোজিশন থাকে, সেই কম্পোজিশনগুলো কিন্তু আস্তে আস্তে লোপ পায়। সে লোপ পেলে হয় কি, আমাদের যে নর্মাল যে লেন্থটা ছিল, স্পাইনাল যে শেপের যে লেন্থটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরেই কিন্তু একটু কমে যায়, তাই না? তো এই যে হাইটের একটা ইস্যু থাকে, মানে বনি যে কম্পোজিশনগুলো আছে সেগুলোর একটু আস্তে আস্তে রিডিউস হওয়া শুরু করে। এছাড়া অনেকেরই অনেক ধরনের অস্টিওপোরোটিক চেঞ্জেস চলে আসে, যেমন অনেকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে বেশ কিছু আমাদের এই রিলেটেড মানে মাসকুলোস্কেলেটাল রিলেটেড প্রবলেমগুলো আসে। সুতরাং বয়স বাড়ার সাথে সাথে হয় কি, এই যে কোমরের যে জটিলতাগুলো আছে, কারণ সে কন্টিনিউয়াস দেখেন অনেক রুগী দেখেছে যে আগের মতো আর নামাজ পড়তে পারছেন না, চেয়ার ইউজ করতে হচ্ছে। কেন? কারণ হচ্ছে তার যে স্টেজে যে ধরনের স্টেবিলিটি বা স্ট্রেংথ থাকার কথা সেখান থেকে কিছু লোপ পাচ্ছে, কিন্তু কিছু লিমিটেশন নিয়ে সে কাজ করছে। দীর্ঘদিন যাবৎ একই ধরনের রুটিন সে মেনটেন করেছিল, তার শরীরে যে পোর্শনে যতটুকু রেঞ্জ দরকার ছিল সেটা সে মেনটেন করতে পারে নাই, যে স্ট্রেংথ দরকার ছিল সেটা সে রক্ষা করতে পারে নাই, যে পোশ্চার বা যে ধরনের অবস্থায় তার থাকা উচিত ছিল সেই ধরনের অবস্থায় তিনি ছিলেন না। দীর্ঘদিন হয়তো বা কোনো একটা অফিস ওয়ার্ক করেছিলেন, অথবা দীর্ঘদিন যাবৎ তার যে কোনো ধরনের যে হাউসহোল্ড অ্যাক্টিভিটি আছে সেটা ফল্টি পোশ্চারে তিনি করছিলেন। এই সামগ্রিকভাবে সব কিছুই জন্যই আসলে বয়স বৃদ্ধির সাথে সাথে, যেমন একাধারে আপনার বায়োলজিক্যাল যে এজ বা ভিতরে যে ডিজেনারেশন হয় সেটাও যেমন দায়ী, তেমনি তার পোশ্চারাল বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস, তার হ্যাবিট, এগুলোও দায়ী। এগুলোর ফলে হয় কি, তার আপনার কোমরে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, বিভিন্ন জায়গায় তার ব্যথার সৃষ্টি হবে, যার ফলে তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর লিমিটেশন চলে আসবে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ স্যার আপনাকে। তো বয়স বাড়ার সাথে সাথে যে ধরনের ব্যথাগুলো স্যার হয়, এই ধরনের ব্যথার ক্ষেত্রে স্যার ফিজিওথেরাপিতে আমাদের কি করণীয় আছে, বা এই ধরনের পেশেন্টের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে যদি বলতেন। দেখেন, যদি আমাকে সরাসরি এই প্রশ্নটি করেন, আর প্রশ্নটি যদি আমি আরেকটু ক্যালকুলেটিভ বা অ্যানালাইটিক্যালভাবে পেতাম তাহলে আরও একটু সুবিধা হতো। কারণ বয়স বাড়ার সাথে সাথে ব্যথা বাড়লে ফিজিওথেরাপি মানে কথাটা এরকম না। অনেক কারণে ব্যথা বাড়তে পারে, সব কারণ কি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করবে? না, অবশ্যই না। যেমন অনেকের দেখা যায় যে আমাদের দেশে কমন একটা আছে যে কোমরের দিকে ব্যথা হচ্ছে, মানে অনেকে মনে করে যে কিডনি জনিত ব্যথা। জি জি জি। কিন্তু এটা আবার সবার ক্ষেত্রে কিডনি জনিত ব্যথা না, আবার অনেকের তো কিডনির প্রবলেমের জন্য এই ধরনের ব্যথাগুলো হতে পারে। বেশ কিছু জটিলতার কারণে তার কোমর ব্যথা চলে আসতে পারে। হ্যাঁ, এখন ধরেন একজন মানুষের মানে প্রপার ডায়াগনোসিস না হলে আপনি ট্রিটমেন্ট করবেন কিভাবে? তার আগে দরকার যে প্রপার ডায়াগনোসিস। কারণ আমি এরকম অনেক রোগীও দেখেছি, আমি দর্শকদের বলি, সেটা হচ্ছে কারো কারো বোন টিবি হয়ে রয়েছে, বা ওখানে পটস ডিজিজ নামে একটা ডিজিজ আছে, সেখানে সেই কন্ডিশন রয়ে গেছে। তার ফলে সে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করে ওখানে মোবিলাইজেশন বলেন বা বিনোদনের যে প্রোটোকলগুলো আছে সেগুলো যদি অ্যাপ্লাই করে তাহলে আরও ক্ষতি হবে। সুতরাং বয়স বৃদ্ধির সাথে সাথে যদি কোমর ব্যথা হয়ে যায় তার ক্ষেত্রেই যে ফিজিওথেরাপি এরকম না, আগে প্রপার ডায়াগনোসিস করেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে হোক বা বয়স না বাড়লেও অ্যাজ এ ইয়ং পারসন তাদের আমি প্রপার ডায়াগনোসিস করে দেন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ইন্টারভেনশন করতে হবে। তবে নর্মাল ক্ষেত্রে জেনেটিক যে কন্ডিশনগুলো, মানে অ্যাজ এ নর্মাল যদি বলি, হ্যাঁ, কম্প্রিহেনসিভ চিন্তা যদি করি যে
একজন বয়স্ক ব্যক্তি বিভিন্ন ধরনের মাস্কুলোস্কেলেটাল সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কেন? কারণ তার রেস্টার মুভমেন্টটা নিয়ে আসার জন্য, তার ফাংশনাল অ্যাক্টিভিটিকে আবার রিগেইন করার জন্য এই ধরনের অনেকগুলো প্রসিডিউর আছে যেগুলোর মাধ্যমে আমরা জেরিয়াট্রিক পেশেন্টদেরকে তার স্বাভাবিক যে ওই সময়ে ওই লেভেলে যে ধরনের কাজগুলো তার জন্য স্যুট করে প্রযোজ্য সেই ধরনের অ্যাক্টিভিটিতে ফিরিয়ে নেওয়া ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব। সুতরাং জেরিয়াট্রিক ফিজিওথেরাপি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর দিস কাইন্ড অফ কন্ডিশনস। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আরেকটি বিষয়ে আপনি আলোকপাত করেছিলেন যে পোস্চার রিলেটেড যে পেইনগুলো, আমাদের বডির স্পাইনের দুই পাশে সেম স্ট্রাকচার আছে, ডানে বামে দুই পাশে। তো যাদের পোস্চারাল প্রবলেমগুলো হয়ে যায় বা দেখা গেলো যারা দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করেন, টেবিল চেয়ারে বসে থেকে, তো এদের যে ব্যথাগুলো হয়, এই ব্যথাগুলো প্রিভেন্ট করার জন্য কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, যারা ডেস্ক জব করেন বিশেষ করে, আর দীর্ঘক্ষণ যারা একই পজিশনে বসে বসে কাজ করেন, শুধু বসে না, দাঁড়িয়েও অনেক সময় অনেকদের কাজ করতে হয়, দীর্ঘক্ষণ একই পোস্টারে থাকতে হয়। তো তাদের সবার ক্ষেত্রেই যেটা আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে প্রপার আর্গোনমিক্যাল সেট আপ। আপনি যেখানেই কাজ করেন না কেন, সেইখানে যদি প্রপার আর্গোনমিক্যাল সেট আপ না থাকে, সেই আর্গোনমিক্যাল সেট আপকে যদি কম্পেনসেট করতে হয়, তাহলে অবশ্যই আপনার বডির কিন্তু অ্যাবনর্মাল মেকানিজম থাকবে, অ্যাবনর্মাল পোস্চার ডেভেলপ করবে। আপনি তো প্রপার ওয়েতে আপনি সেই কি বলবো, কোয়ালিটি সার্ভিস ডেলিভার করতে পারবেন না। সেক্ষেত্রে কী হবে, আপনার বিভিন্ন ধরনের এই যে শারীরিক যে জটিলতাগুলো আছে সেগুলো হচ্ছে ডেভেলপ করবে। দীর্ঘক্ষণ যারা অফিস ওয়ার্ক, বিশেষ করে ব্যাংকে যারা জব করেন অথবা বিভিন্ন কর্পোরেট অফিসে যারা বসে বসে কাজ করেন অনেকক্ষণ যাবত, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখেছে যে নেক পেন এবং কোমর ব্যথা, লো ব্যাক পেন, এই হারটা অনেক বেশি কমন। এদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই আগে আপনার যে সেট আপগুলো আছে, ওয়ার্কিং যে এনভায়রনমেন্টটা আছে, সেই এনভায়রনমেন্টটা আগে আপনার জন্য প্রযোজ্য করে নেবেন। এটাকেই বলে প্রপার আর্গোনমিক্যাল সেট আপ। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি যদি ডেস্কটপ বা আপনার ল্যাপটপ বা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করেন না কেন, সেটা আপনার আই লেভেলে থাকতে হবে। এবং আই লেভেলে না থাকলে যদি এটা আরও নিচে থাকে, তাহলে হচ্ছে আপনার স্পাইনটাকে আরও একটু স্লাউস করে, ওটা কি বলে, কুজা হয়ে, একটু কুজো হয়ে আবার বসতে হচ্ছে, তার বাঁকা হয়ে বসতে হচ্ছে। এই জিনিসগুলো যাতে না থাকে সেটাকে দেখবেন। আপনার চেয়ার হাইটের সাথে ডেস্কের হাইটের কোনো তারতম্য আছে কিনা, আপনাকে ওই ইরেক্ট পজিশনে, যে পজিশনে আপনার বসার কথা সেই পজিশন থেকে একটু ব্যাহত করছে কিনা, আপনার চেয়ারটা একটু অ্যাঙ্গেলে আছে কিনা, যে অ্যাঙ্গেলে থেকে আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে হচ্ছে, কোনো একটা টাইপিং করতে হচ্ছে, এই জিনিসগুলো একটু মেনটেন করে চলবেন। অবশ্যই আমি বলবো যে প্রত্যেক হাফ অ্যান আওয়ার পরে একটা শর্ট একটা ব্রেক নেওয়া উচিত। আপনি যদি দীর্ঘক্ষণ বসে থাকেন তাহলে অবশ্যই কয়েক সেকেন্ডের জন্য হলেও আপনাকে একটু দাঁড়াতে হবে। আপনি যদি দাঁড়িয়ে কাজ করেন, কয়েক সেকেন্ডের জন্য হলেও একটু বসে বা একটু মুভমেন্ট করে ভিতরে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একই পজিশনে অনেকক্ষণ যদি থাকি তাহলে আমাদের ভিতরে একটা প্যাকড একটা পজিশন চলে আসে, যার কারণে বিভিন্ন ধরনের জটিলতাগুলো আসে। মুভমেন্ট যত ভালো থাকবে, পেশেন্ট জটিলতাগুলো তত কম থাকবে আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আশা করি আপনারা অবশ্যই এই তথ্যগুলো পেয়ে উপকৃত হচ্ছেন। আপনাদের কারোর যদি কোনো ধরনের কোমর ব্যথা সংক্রান্ত বা অন্য যে কোনো ধরনের ব্যথা সংক্রান্ত প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন, অথবা আমাদের ফেসবুক লাইভের নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। তো অনুষ্ঠানের এই প্রান্তে আসুন আমরা একটি প্রশ্ন নিয়ে নিই। এই প্রশ্নটি করেছেন একজন ভাই। ওনার বয়স হচ্ছে 37 বছর বয়স। উনি ব্যাংকে জব করেন। কিছুক্ষণ বসে থাকলে ওনার কোমরে ব্যথা হয় এবং ধীরে ধীরে ব্যথাটা পায়ের দিকে যায়। এই ক্ষেত্রে ওনার জন্য কি করণীয়? স্যার, যদি ভাইটির জন্য কোনো পরামর্শ আপনার থেকে থাকে বলতেন ভালো হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওনার ব্যথাটা কোমরে ফিল করে এবং ব্যথাটা রেফার্ড হয় পায়ের দিকে। আমি যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে কোমরে যদি কোনো জটিলতা থেকে থাকে, যদি দেখেন কোমরে কী কী আছে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো যদি আপনার কোনো নার্ভে কম্প্রেশন দেয়, অল্প যদি কোনো প্রেশার থেকে থাকে, তাহলে কিন্তু শুধু ব্যথাটা কোমরের দিকে থাকবে। আর যদি প্রেশারটা একটু বেশি হয় তুলনামূলকভাবে, তাহলে হবে কি, ওই নার্ভ যে ধরনের যে এরিয়াতে ডিস্ট্রিবিউট করেছে সেখানে পেইনটা রেফার করবে। তার ভাই বুঝতেই পারছেন যে যেহেতু আপনার পেইনটা পায়ের দিকে রেফার করে যাচ্ছে, আমি জানি না হাঁটুর উপরে না হাঁটুর নিচ পর্যন্ত ওনার ব্যথাটা যাচ্ছে, তার বুঝতে হবে অবশ্যই এই জটিলতাটা, কম্প্রেশনটা নর্মালের চেয়ে একটু বেশি। সেক্ষেত্রে অনেকগুলো কারণেই এই ধরনের পেইন রেফার করতে পারে, এবং যে কোনো ধরনের স্ট্রাকচার ইনভলভ থাকুক না কেন, আপনাকে অবশ্যই আগে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যিনি আছেন, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তার একটা পরামর্শ নেবেন।
এবং তার একটা স্পেশাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার স্পেসিফিক ইন্টারভেনশনগুলো আপনাকে দেখিয়ে দেবেন। আর আপনারা যেটা করেন হচ্ছে প্রায়শই আমি দেখে থাকি যে আজকাল অনেক ইউটিউবের ভিডিও আছে এই ব্যাক পেন রিলেটেড। সেই ভিডিও দেখে হয়তো আপনারা বেশ কিছু এক্সারসাইজ প্রোটোকল নিজেরা করছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনারা মানে খুব লাভবান হচ্ছেন, উন্নতি হচ্ছে। বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বলছেন না আমি তো এই ধরনের এক্সারসাইজগুলো করেছিলাম বাট আমার কোনো উপকার হয় নাই। আসলে এই জাতীয় ক্ষেত্রে যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। হ্যাঁ, আপনার জন্য কোন ধরনের প্রোটোকলটা অ্যাপ্লাই হবে সেটা একমাত্র একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি আছেন তিনিই বলতে পারবেন। সুতরাং আগে আপনার দরকার যে স্পেসিফিক অ্যাসেসমেন্ট করে আপনার কোয়ালিফাইড যিনি ফিজিওথেরাপিস্ট আছেন তার কাছে আপনার ইন্টারভেনশনগুলো গ্রহণ করবেন। তবে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা আপনাদেরকে যে পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যে অ্যাজ এ হোল যাতে কোমর ব্যথাটা এখান থেকে আর যাতে না বাড়ে, সেটা হলো যে কাজগুলো করতে আপনার পেইনটা অ্যাগ্রিভেটেড হচ্ছে, মানে পেইনের পরিধিটা বেড়ে যাচ্ছে, সেইগুলো কাজ ইনিশিয়ালি আপনি স্টপ করবেন। এবং দীর্ঘক্ষণ যখন আপনি বসে থাকলে আপনার পেইনটা বাড়ছে, আমি কিছুক্ষণ আগেই একটা প্রশ্নের অ্যান্সারে দিয়ে দিয়েছিলাম যে অবশ্যই নট মোর দেন হাফ অ্যান আওয়ার, সেক্ষেত্রে আপনার জন্য 20 মিনিটও হতে পারে। আপনি একটানা ওভাবে না বসে আপনার আর্গোনমিক্যাল সেট আপগুলো একটু চেক করে নেবেন, কোনো ধরনের অ্যাবনর্মাল পোস্চারের ক্ষেত্রে আপনার পেইনটা অ্যাগ্রিভেটেড হচ্ছে কিনা সেই কাজগুলো ইনিশিয়ালি বন্ধ করতে হবে। কিছুটা সময় দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করতে হবে। আমি অনেক সময় বলেছি আমার বেশ কিছু যখন আমরা সেমিনার করতাম বিভিন্ন অফিসে গিয়ে আমরা যখন এই পোস্চারাল অ্যাওয়ারনেস যে অ্যাসেসমেন্টটা আছে বলে আসতাম যে আপনারা যদি সম্ভব হয় করিডোরে 2-3 কদম হাঁটাহাঁটি করাটা বেটার। কিছু ম্যানুয়াল এক্সারসাইজ রয়েছে সেগুলো আপনারা করবেন। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের আরেকটা এপিসোড রয়েছে, সেখানে সব অ্যান্সার দেওয়া আছে, আমাদের পেজেই পেয়ে যাবেন আপনারা। যেমন আমরা বলি যে একটা রেগুলার ইন্টারভেলে আপনার কিছু কিছু স্ট্রেচিং প্রোটোকল আমরা শিখিয়ে দিয়েছিলাম। সেই স্ট্রেচিং প্রোটোকল যদি করতে পারেন তাহলে আপনার এই ধরনের পেইনগুলো মানে পরবর্তীতে ফার্দার বাড়বে না আর কি, এই অবস্থায় থাকবে এবং আপনি তো ট্রিটমেন্ট গ্রহণ করতেই থাকবেন। তারপরেও আরও কিছু আপনার জন্য পরামর্শ, যেমন হচ্ছে আপনার কোনো জিনিস হয়তো বা নিচে পড়ে গেল, লিফটিং টেকনিক যদি ফল্টি প্রোটোকল হয়, মানে ভুলভাবে যদি আপনি কোনো ভারী জিনিস তোলেন বা কোনো কিছু তুলতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেইনটা বেড়ে যাবে। সুতরাং কোন প্রসিডিউরে আমাকে প্রত্যেক জিনিসগুলো হাউসহোল্ড অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেগুলোও কিন্তু আপনাকে প্রপার চ্যানেল অনুসারে মেনটেন করতে হবে, তাহলে আপনি অনেকটা পরিত্রাণ পাবেন। আর ট্রিটমেন্ট তো ডিপেন্ড করবে আপনার কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের উপরে। যে কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে আমাদের যে স্পেশাল অ্যাসেসমেন্ট প্রোটোকল রয়েছে, এক্সটেনশন প্রোটোকল বা মেকানিক্যাল কিছু কারেকশন প্রসিডিউর আছে, স্পেশাল কিছু টেকনিক রয়েছে, ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারকে আমরা রিলিজ করি, সেগমেন্টাল মোবিলাইজেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি, এই ধরনের ম্যানুয়াল কিছু স্পেশাল প্রোটোকল রয়েছে। সাথে সাথে রয়েছে ইলেকট্রিক্যাল মেডিসিন, আমাদের প্রোটোকলগুলো, রিজেনারেটিভ মেডিসিন প্রোটোকলগুলো। সেই জিনিসগুলো নিয়ে আপনারা আসলে মানে আপনাদের যে নর্মাল যে কন্ডিশন সেগুলো থেকে পরিত্রাণ পেতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। তো এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি করেছেন একজন ভাই প্রশ্ন করেছেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে কোমরে ব্যথা হয়, দিন বাড়ার সাথে সাথে তার মানে কাজের সাথে সাথে তার ব্যথাটা ধীরে ধীরে চলে যায়, এই ক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, এই প্রশ্নটাও মানে অনেকটাই কমন যে ঘুম থেকে ওঠার পরে অনেকেরই পেইন ফিল হয়, তারপরে কিছুক্ষণ হাঁটলে বা হাঁটাহাঁটি করলে ব্যথাটা অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে আমার মানে পরামর্শ থাকবে যে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট তো করা হয়নি, কিন্তু তারপর অনেক সময় বলা হয় যে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই খুব নরম বিছানায় বা তোষক যেটা থাকে, কী বলো ওটাকে, জাজিম বা তোষক যেটা থাকে, ম্যাট্রেস, ওই অনেক নরম থাকে, সে অনেকের নরম বিছানায় ঘুমালে কিন্তু এই ধরনের কোমর ব্যথার সৃষ্টি হয়। তারপরে থাকে কি অনেকেই বলেন যে রাত্রেবেলা আমার মাসেলগুলো, মাংসপেশিগুলো কিন্তু টেনে ধরে, আঁকড়ে ধরে, সেক্ষেত্রে তার পেইন ফিল হয়। তো আমাদের পরামর্শ থাকবে কি এই জাতীয় ক্ষেত্রে মানে বেশিরভাগ হয় কি রোগীদের ডিহাইড্রেশন হয়, ফলে মাসেল ক্র্যাম্পিং হয়, মাসেল ক্র্যাম্পিং হওয়ার ফলে তাদের এই ধরনের জটিলতা সৃষ্টি হয়। তারপরও আরেকটা কন্ডিশন থাকে, কাপ মাসেলে পেইন হয়ে যায় অনেকেরই, আমাদের মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের যে বিষয়টা, হ্যাঁ, হাইপোনাইট্রেমিয়া যে কন্ডিশনগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু তাদের এই জটিলতা মানে থাকতে পারে। আরও একটা কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে হয় কি যে ঘুম থেকে ওঠার পরেই মনে হয় যে পা ফেলতে পারছে না, পায়ে ব্যথা অনুভব করছে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আবার ঠিক হচ্ছে,
এই জাতীয় কেসগুলোতেও আমরা বেশিরভাগ সময় বলেছি যে যাদের যদি ক্যালকেনিয়াল স্পার বা অথবা প্লান্টার ফাসাইটিসের প্রবলেম থাকে সেক্ষেত্রেও তাদের এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে পায়ের গোড়ালির সাথে কোমর ব্যথার সম্পর্ক কী? পায়ের গোড়ালির সাথে যেমন সম্পর্ক কোমর ব্যথার, হাঁটুর সাথেও কেমন সম্পর্ক রয়েছে কোমর ব্যথা। আপনার পায়ের গোড়ালিতে হয়তো বা কোনো স্পার রয়েছে বা প্লান্টার ফাসাইটিস হয়ে রয়েছে, এর ফলে হয় কি আপনি কিন্তু ইকুয়ালি ওয়েট বেয়ারিং করতে পারছেন না, গেট মানে হাঁটাহাঁটিতে একটু প্রবলেম হচ্ছে, অ্যাসিমেট্রিক্যাল ওয়েট বেয়ারিং হচ্ছে, আপনি ব্যথার জন্য নিজেই একটা পজিশন করে নিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে নিজেই অ্যাসিমেট্রি মানে একটু দুই পাশে কিন্তু সমান ভরটা পড়ছে না, সেটা করছেন নিজের মতো করে পেইনটাকে কম্পেনসেট করার জন্য অন্যদিকে সরে যাচ্ছেন, প্রেশারটা কিন্তু কোমরেই পড়ছে। সুতরাং লেটার স্টেজে আপনার এই শুধু ওই ক্যালকেনিয়াল হিলের প্রবলেমের কারণে আপনার কোমর ব্যথার সৃষ্টি হচ্ছে, কারণ আপনি তো সেকেন্ডারিলি কম্পেনসেটই করছেন না যাতে আমার ভর পেইনটা যাতে কম থাকে। তেমনি হাঁটুর ব্যথার ক্ষেত্রেও অনেক পেশেন্ট দেখছে যে হাঁটুর জটিলতার কারণে কোমর ব্যথা, এবং কোমর ব্যথা থেকেও হাঁটু ব্যথা চলে যায়, কারণ কোমর ব্যথার কারণে তার অ্যাসিমেট্রিক্যাল ওয়েট বেয়ারিং করে, ওই সাইডের ঠিক মতো ভর দিচ্ছে না, একটু সে নেগলিজেন্সিভাবে হাঁটাহাঁটি করছে, ফলে হাঁটুর ব্যথা চলে যাচ্ছে। আবার হাঁটুর সমস্যার কারণে, হাঁটুর কোনো ইনজুরির কারণে সে হয়তো বা অ্যান্টালজিক গেট মানে যেটাকে বলা হয় আমরা পেইনফুল গেট, মানে ব্যথা, আমি ওই ব্যথা জায়গায় বেশি ভর দিচ্ছি না, তার ফলে আমি অন্যদিকে সরে যাচ্ছি। এই জাতীয় কেসগুলোর ক্ষেত্রেও আমার কোমর ব্যথার সৃষ্টি হয়ে যায়। এখন আসেন যে এমন আরও অনেক কিছু জটিলতা আছে যেটা ঘুম থেকে ওঠার পরে আমাদের হতে পারে। মর্নিং স্টিফনেস হয়ে যায়। আমরা জানি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে একটা কন্ডিশন রয়েছে, অনেকেরই মোর দেন 3 জয়েন্ট মানে অনেকগুলো কবজি থেকে শুরু করে কারো কোনো মাল্টিপল জয়েন্টে স্টিফনেস হয়ে যায়, তাদেরও কিন্তু যে সকালে ঘুম থেকে ওঠার পরই মানে একটা অসারতা, একটা স্টিফনেস, একটু ব্যথা এরকম সৃষ্টি হয়। সুতরাং অনেকগুলো কন্ডিশনস রয়েছে যে যার কারণে ঘুম থেকে ওঠার পরও তার এই ধরনের জটিলতা হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রশ্নটি করেছেন একজন, আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্নটি এসেছে। তো প্রশ্নটি হচ্ছে, আমার প্রথমে কোমরে এক পাশে ব্যথা হয়, এর পরবর্তীতে ধীরে ধীরে আমার পুরো স্পাইন শক্ত হয়ে যায়। তো এখন আমার নড়াচড়া করতে গেলে মনে হয় যেন পুরো শরীর শক্ত হয়ে আছে। এই মুহূর্তে আমার করণীয় কি? ধন্যবাদ। বিভিন্ন ধরনের ডায়াগনোসিস থাকে। আমরা জানি যে অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস, অথবা এটাকে আমরা নর্মালি নামে চিনি যে অ্যানকাইলোজিং স্পন্ডালোসিস যে আমি চিনি। সেক্ষেত্রে হয় কি আমাদের আগে স্ক্রিনিং করতে হয়, আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, প্যাথোলজিক্যাল টেস্ট আছে, এগুলো করতে হয়। করার পরে ফাইনাল ডায়াগনোসিসে যেতে পারে যে আসলে ওই ভাইটি এই সমস্যায় ভুগছেন কিনা, কারণ যিনি বলছেন যে পুরো পিঠ শক্ত থাকে, মুভমেন্ট কমে যাচ্ছে। তো করণীয় কি সেটা আগে বলে দিই। করণীয় হচ্ছে যত মুভমেন্ট তত ফিট থাকবেন। এই জাতীয় মানে এএস পেশেন্টদেরকে আমরা সবসময় বলি সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আপনি যদি সাঁতার কাটতে পারেন তাহলে আপনার অনেক লিমিটেশন থেকে রক্ষা পেয়ে গেলেন। আর তারপরেও পেলভিস এবং হিপ জয়েন্টটা টাইটনেস হয়ে যায়, আপনার লেটার স্টেজে রেসপিরেটরি মাসেলগুলো অ্যাটাক করে ফেলে, রিপকেস ইনভলভ হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে আপনার চেস্ট থেরাপি থেকে শুরু করে ওভারঅল পুরা যতগুলো জয়েন্ট আছে সবগুলো জয়েন্টেরই আপনার মুভমেন্ট এবং এক্সারসাইজ প্রোটোকলে যেতে হয়। সুতরাং এই জাতীয় পেশেন্টগুলো যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কোয়ালিফাইড যে ফিজিওথেরাপিস্ট আছেন তার কাছে গিয়ে আপনার ট্রিটমেন্ট করবেন। তা না হলে প্রত্যেকটা জয়েন্ট যখন স্টিফ হওয়া শুরু করবে তখন একটা জয়েন্ট স্টিফের জন্য অন্য জয়েন্টের যে মানে কর্মক্ষমতা রয়েছে ওগুলো লোপ পাবে। সুতরাং ফাংশনাল অ্যাক্টিভিটিতে লিমিটেশন চলে আসবে, আপনি পরবর্তীতে নর্মাল ফাংশনই করতে পারবেন না। জি, এস পেশেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা স্যার আপনি হয়তো বা বলবেন যে ইনিশিয়াল ডায়াগনোস হয়ে গেলে তার পরবর্তীতে এরা যদি ফ্রি মুভমেন্টগুলো করতে থাকে প্লাস হচ্ছে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজগুলো করতে থাকে তাহলে দীর্ঘদিন পর্যন্ত এরা ভালো থাকেন। আর যারা দেখা যায় যে এই ক্ষেত্রে এক্সারসাইজগুলো না করেন বা একটু অবহেলা করেন, একটা পর্যায়ে গিয়ে এমন স্টিফনেস চলে আসে যে স্পাইনের তেমন একটা মুভমেন্ট হয় না। তো এর জন্য যেটা মেইনলি এস পেশেন্টের জন্য করণীয় স্যার আপনি যেটা বললেন যে মেইনলি এক্সারসাইজ এবং সুইমিং হচ্ছে বেস্ট এক্সারসাইজ এর জন্য। তো ভাইটি আশা করি ভাই আপনি আপনার জন্য পরামর্শটা পেয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের মনে হয় স্ক্রিনে দেখানোর নাম্বার দিয়ে আমরা একটা ফোন এসছে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ যে ভাইটি প্রশ্ন করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। ভাই আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে সবুজ, আমি মাদারীপুর জেলা থেকে বলছিলাম। আপনাদের লাইভ প্রোগ্রামটা অনুষ্ঠানটা দেখছিলাম যে কোমর ব্যথা নিয়ে। জি, ধন্যবাদ।
দীর্ঘদিন ধরেই কোমর ব্যথায় ভুগতেছি, বিশেষ করে যখন আমি নামাজের রুকুতে যাই, রুকু করতে যাই, তখন আমার এই পিছন সাইডে কোমরে টান লাগে, একটা টান ফিল হয় এবং মাঝে মাঝে দেখা যায় যে একটু একটু ব্যথা তৈরি হয়। তো আমি আপনাদের ফেসবুকটা ফলো করি, কিছু এক্সারসাইজ ওখানে দেখছিলাম, ওটা করছি, কিন্তু মাঝে মাঝে ভালো থাকি, আবার কিছু মেডিকেশনও নিছি এর পাশাপাশি, বাট ব্যথাটা আবার ব্যাক করে। তো এখন যে জিনিসটা, সেটা হচ্ছে এই ব্যথাটা কেন আমার যে বাটক আছে, এই বাটকের দিকে একটু একটু করে টের পাচ্ছে যে মাঝে মাঝে একটা কেমন যেন একটা অস্বস্তি ফিল আর কি, যে কোমর থেকে ডান সাইডটা ধরে আসে, এরকম একটা বিষয়। আমি রুকুতে যখন যাই তখন দেখা যায় যে খুব ভালো একটা আমাকে কষ্ট দেয়। তো এইটার কোনো সলিউশন আছে কিনা, যে আসলে আমি বাসায় কিভাবে, যেহেতু আমার বাসাটা অনেক দূরে মাদারীপুরে, আমি বাসায় বসে কি কোনো এক্সারসাইজ বা এরকম কোনো সাজেশন আছে কিনা যে আমি করতে পারি? ধন্যবাদ প্লিজ। জি ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ভাইটির প্রশ্ন নিলাম, আমরা মনে হয় লাইভে বেশ কিছু ফোন পেয়ে যাচ্ছি, সব কিছু আমি খেয়াল করলাম। তো উনি যেহেতু প্রশ্নই করলেন যে উনি নামাজ পড়তে গেলে ওনার পেইনটা সৃষ্টি হচ্ছে এবং উনি বাটক লেভেলে টান ফিল করছেন, তো ওনার জন্য আমাদের পরামর্শ থাকবে নিশ্চিত ওনার ওই যে বললাম না যে অনেকগুলো কারণ থাকে কোমর ব্যথার, তো ওনার নিশ্চিত কোনো মেকানিক্যাল কজ রয়েছে, যার ফলে কোনো না কোনো স্ট্রাকচার আমাদের, বিশেষ করে যে এরিয়াটা বললেন উনি, অ্যানাটমিক্যালি যদি আমরা চিন্তা ভাবনা করি, ওখানে আমাদের কিউআরএল যে মাসেলটা থাকে, সেই মাসেলগুলো অনেকেরই টাইট থাকে, আমাদের ব্যাক মাসেলগুলো টাইট থাকে, এবং ওনার যে স্পাইনাল যে শেপ, সেই শেপ যদি স্ট্রেট হয়ে যায় কোনো কোনো কারণে, যদি কোনো কিছু যে হাইপার অ্যাক্টিভ বা হাইপো অ্যাক্টিভ যেটাকে কন্ডিশন বললাম, সেগুলো যদি আমরা ভালো মতো একটু রিলিজ করে উনি স্ট্রেচিং প্রোটোকলে যেতে পারে, নিঃসন্দেহে তার এই প্রবলেমগুলো মানে রিলিফ হয়ে যাবে, যেহেতু উনি পেইনটা রেফার করছে, এবং যে এরিয়াটা বলছে অনেক সময় সাইটিকার পেইন আমরা মানে এটাকে আমরা আইডেন্টিফাই করে থাকি। সেই সাইটিকার যে বিভিন্ন ধরনের স্ট্রেচিং প্রোটোকল আছে, সুন্দর সুন্দর কিছু প্রোটোকল রয়েছে, এবং যেহেতু আমরা নির্দিষ্ট করতে পারিনি এখনও, যেহেতু আপনি অনেক দূরে থাকেন, আমি আশা করব যে আগে প্রপার ডায়াগনোসিস হোক। যদিও অ্যাজাম্পশন করে বলছি, যদি সাইটিকার পেইন থাকে তাহলে নির্দিষ্ট কিছু সুন্দর সুন্দর প্রোটোকল রয়েছে, আমাদের ফেসবুক পেজেই রয়েছে, আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলও সার্চ করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি আশা করব যে যেহেতু আপনি আমাদের কাছে ফোনে ইনফরমেশনটি দিয়েছেন, আমাদের টেলিমেডিসিনও প্রোটোকল রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আপনার সরাসরি এই অ্যাসেসমেন্টটি নিতে পারেন, যাতে প্রপার ডায়াগনোসিস হয়, এবং তারপরে আমাদের সেগমেন্ট থেকে যে ধরনের এক্সারসাইজগুলো আপনার জন্য প্রযোজ্য সেগুলো আপনি করলে খুব দ্রুতই আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য ভাইয়া। ধন্যবাদ স্যার আপনাকে এই ভাইয়ের প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। স্যার এ পর্যায়ে স্যার আমরা আরও একটি প্রশ্ন নিচ্ছি। একজন প্রশ্ন করেছেন, আমার বয়স 45 বছর বয়স, আমি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের পর আমার কোমরে ব্যথা হয়, কোমর থেকে ব্যথাটি পায়ের দিকে যেত, এরপর এমআরআই করা হয়, এমআরআইতে দেখা যায় L4-5 ডিস্কে বালজিং আছে, এবং এর পরবর্তীতে একজন সার্জনের শরণাপন্ন হয়, উনি আমাকে সার্জারির জন্য পরামর্শ দেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি, সার্জারি করতে চাচ্ছি না। তো সার্জারি ছাড়া কি উপায় আছে যে আমার এই প্রবলেমটা সলভ করা যাবে? যদি একটু জানান তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নটির জন্য। আসলে প্রথম কথা হচ্ছে, আপনি যেহেতু একজন স্পেশালিস্ট সার্জনের কাছে দেখিয়েছেন, উনি অবশ্যই বিজ্ঞ এবং ওনার পরামর্শটা অনুসারেই কাজ করা উচিত, কারণ আমরা জানি যে ইন্ডিকেশন কতটুক। আমরা এতটুকু জানি যে আপনার কাছে ক্লিয়ার হতে পারিনি যে আপনার বাউল ব্লাডার মানে প্রস্রাব পায়খানা আপনি ধরে রাখতে পারেন কিনা, আপনার পায়ের পাতাটা মানে পায়ের পাতা পড়ে গিয়েছে কিনা। যদি এগুলো পড়ে গিয়ে থাকে, অবশ্যই তিনি এগুলো দেখেই আপনাকে সার্জারি পরামর্শ দিয়েছেন। আর যদি এই জিনিসগুলো আপনার ইনট্যাক্ট থাকে, তাহলে আমি মনে করি যে না, এক্ষেত্রে আসলে সার্জারিটা অতটা ম্যান্ডেটরি না, কারণ ডিস্ক প্রোলাপসের বেশ কিছু স্টেজ থাকে, সেই স্টেজ অনুসারে আমরা, যেহেতু আপনি ভয় পাচ্ছেন এবং ম্যানুয়ালিও এই ফিজিওথেরাপিউটিক ইন্টারভেনশনের মাধ্যমে অপারেশন ছাড়াই, যদি না আমি যে কন্ডিশনটা বললাম ওই স্টেজে যদি না যেয়ে থাকে, তাহলে অপারেশন ছাড়াই, সার্জারি ছাড়াই আপনার এই প্রবলেমটির কিওর সম্ভব। কারণ আমরা জানি যে বেশ কিছু 4টা স্টেজ থাকে, যদি একদম লেটার স্টেজেই চলে যায়, সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি ইন্টারভেনশনে খুব একটা বেশি রেজাল্ট দিবে না, সেক্ষেত্রে আপনার সার্জারিকে ইন্ডিকেশন হিসেবে নিতে হবে। তারপরেও আরও কিছু কন্ডিশন রয়েছে, যদি আপনার লংগিটিউডিনাল একটা লিগামেন্ট থাকে,
স্পাইনের স্কলামের ওখানে সেই লিগামেন্ট যদি টিয়ার হয়ে থাকে তাহলেও আপনাকে ওই সার্জন দেখেছেন কিনা আমি জানি না, অবশ্যই তিনি হয়তো বা ওই লিগামেন্ট যদি টিয়ার হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার পরামর্শ দিতে পারে। বাট লিগামেন্ট যদি টিয়ার না হয়ে থাকে, নর্মাল যদি ডিস্কটা সোয়েলেন থাকে বা বালস থাকে, সেক্ষেত্রে সার্জারি ছাড়াই আপনি ফিজিওথেরাপিক ইন্টারভেনশনের মাধ্যমে খুব ভালো রেমেডি পাবেন বলে আমার বিশ্বাস, এবং ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর ভাইটিকেও ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। সেই সাথে আমি আরও জানিয়ে রাখছি আমাদের প্রোগ্রামটি ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। আপনারা যত বেশি সম্ভব আমাদের লাইভটিকে শেয়ার করুন যেন অন্য ভাইয়েরা যারা আছেন তারাও এই লাইভটিকে দেখতে পারে। এবং আরও জানিয়ে রাখছি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করে অথবা আমাদের এই লাইভ প্রোগ্রামের নিচে কমেন্ট করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আপনাদের যে কোনো ধরনের ব্যথা রিলেটেড প্রবলেম নিয়ে প্রশ্ন করতে পারেন। স্যার এ পর্যায়ে আমরা আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। সেই প্রশ্নটি হচ্ছে, একজন ভাই প্রশ্ন করেছেন, অনেক দিন যাবৎ ব্যথা এবং জ্বর হয়, মেডিসিন খেলে ব্যথা যাচ্ছে না, আমার কি করণীয়? অনেকদিন যাবৎ তার কোমর ব্যথা, যেহেতু কোমর ব্যথা রিলেটেড প্রশ্ন তার, এবং দীর্ঘদিন যাবৎ জ্বর আছে, এই সাইনগুলো ইন্ডিকেট করে নিশ্চিত কোনো প্যাথোলজিক্যাল কজ, যেটা আমি আমাদের আলোচনায় কিন্তু প্রথমে বলেছিলাম যে মেকানিক্যাল কজ না প্যাথোলজিক্যাল কজ, এগুলোকে আইডেন্টিফাই করতে হয়। অনেকগুলো কারণে থাকতে পারে। মূল কথা, প্রথম কথায় আসে হচ্ছে আপনার টিবি রিলেটেড একটা সন্দেহ চলে আসে। আমার মনে হয় যে আপনি ইমিডিয়েটলি একটা টিবির জন্য যে জিন এক্সপার্ট টেস্ট আছে সেগুলো অবশ্যই করে ফেলবেন। যদি টিবি রিলেটেড কোনো কন্ডিশন থাকে বা ইনফেকশাস কোনো এজেন্ট থাকে ভিতরে, তাহলে ওইটার চিকিৎসা ওই প্রসিডিউরে করতে হবে। সুতরাং এক্ষেত্রে ডায়াগনোসিস ফার্স্ট, আপনি ডায়াগনোসিস করে দেন ট্রিটমেন্ট করবেন। সব কোমর ব্যথাই ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট করতে পারবেন না, আবার সব কোমর ব্যথায় যে সার্জারি লাগবে সেটাও প্রযোজ্য না। সুতরাং অনেক ক্ষেত্রে স্পাইনাল টিবি থাকলে ইনিশিয়ালি যেটা দরকার, ডায়াগনোসিস করে আপনার যে প্রসিডিউরগুলো আছে, মেডিসিন প্রোটোকল আছে যেটা, সেই 4FDC বা আমরা যে ধরনের প্রোটোকল বলি, অবশ্যই একজন এক্সপার্টের কাছে গিয়ে সেই প্রোটোকল স্টার্ট করবেন। আদারওয়াইজ কোনো ইনফেকশাস এজেন্ট থাকলে, যদি পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডে যেন এফেক্ট না করে, তার আগে আপনার এই ধরনের স্ক্রিনিংটা করা দরকার। কারণ আমরা জানি লেটেস্টে যে আপনার ওই ট্রান্সভার্স মাইলাইটিসও কিন্তু চলে আসে দেখা যায়। এছাড়া আরও একটা জিনিস, যেমন স্যার যাদের স্পাইনাল টিবি থাকে বা দেখা গেলো এই ধরনের যাদের টিউবারকুলোসিস রিলেটেড প্রবলেম থাকে, এদের তো আরও বেশ কিছু সাইন সিমটম দেখা দেয়। যেমন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শরীরে অনেক পরিমাণ ওজন কমে যায়, হ্যাঁ সাডেন অনেক ওজন কমে যায় অনেকেরই, এবং বেশ কিছু জ্বর থাকে, এই ধরনের থাকে। আমাদের মনে হয় আরেকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নটি নিতে পারি মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম নাজিরুল ইসলাম। জি প্লিজ। আমি গুলশান থেকে বলছিলাম। জি ভাইয়া প্লিজ। কিছুদিন যাবত আর কি আমার প্রচুর পরিমাণে ব্যাক পেন হচ্ছে, কোমরের সমস্যা হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি আমার ডেস্ক জব তো, ওইভাবে বসার কারণে এই প্রবলেমটা আমি ফিল করতেছি অনেক। তো এটার বিষয়ে যদি কিছু আমাকে বলতেন যেটা আমার হেল্পফুল হতো আমার জন্য আর কি। ভাইয়া ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব। ভাইয়া আপনার ডেস্ক জব যে করছেন, আপনি তো নিজেই বলে দিলেন, ওয়ার্কিং আওয়ারটা কতক্ষণ ধরে বসে আছেন? প্রায় 9 ঘন্টা বসে থাকা লাগে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের সাথেই থাকুন, আশা করি আপনার প্রশ্নটির অ্যান্সার পাবেন। আপনি মনে হয় ক্লিয়ার না প্রশ্নটি শুনেছেন, আমরা তো অ্যান্সার দিয়েছিলাম এর আগেও, যে উনি গুলশান থেকে মেবি বলছিলেন, উনিও ডেস্ক জব করেন এবং দীর্ঘক্ষণ বসে থাকেন, ব্যাক পেনে ফিল করছেন। তো আপনার ক্ষেত্রে যেটা পরামর্শ আমি আগেও বলেছি, যে অবশ্যই আপনার প্রপার আর্গোনমিক্স, মানে আপনি যেখানে বসে আছেন সেই পরিবেশটাকে ভাইয়াকে আপনার শরীরের সাথে মানে কি বলবো, ওটাকে অ্যাডজাস্টেড কিনা সেটাকে আগে আপনাকে ঠিক করতে হবে। আপনার ডেস্কটপ বা ল্যাপটপের হাইটটা আপনার আই লেভেলে আছে কিনা সেটা চেক করতে হবে। আপনাকে প্রতি হাফ অ্যান আওয়ার পর পর একটি ছোট্ট মানে ন্যাপ নিতে হবে, যেমন কি বলো ওটাকে, ব্রেক নিতে হবে। আপনাকে বসা থেকে কয়েক সেকেন্ডের জন্য হলেও একটু দাঁড়াতে হবে। যদি 2-3 কদম হাঁটার কোনো পরিবেশ থাকে আপনার অফিসে, হেঁটে তারপরে আবার আপনার পজিশনে চলে যেতে হবে। এবং এর পাশাপাশি আরও কিছু পরামর্শ রয়েছে আপনার, যে আমরা আগেও বলেছি বেশ কিছু স্ট্রেচিং প্রোটোকল রয়েছে দাঁড়িয়ে থেকে, হ্যাঁ, সেই প্রোটোকলগুলো আপনাকে করতে হবে। এছাড়াও আপনার নেকের যেন কোনো ধরনের জটিলতা না থাকে, সেক্ষেত্রেও আমাদের যে
মানে পূর্ববর্তী যে এপিসোডগুলো ছিল সেখানে আর্গোনমিক্যাল সেটআপের একটা পরামর্শ ছিল, সেইখান থেকে আপনি নিয়মিত যে এক্সারসাইজ বা মানে স্ট্রেচিং প্রোটোকলগুলো রয়েছে অফিসের এনভায়রনমেন্টে আমরা কি করতে পারি সেগুলো দেখানোর অনুরোধ রইল। আশা করি ইনশাল্লাহ আপনার যে সমস্যাটা রয়েছে তার থেকে খুব দ্রুত পরিত্রাণ পাবেন। তারপরেও যদি কোনো জটিলতা থাকে আপনি তো গুলশানেই আছেন, আপনার জন্য পরামর্শ যে আমাদের যে নিম্নোক্ত যে ঠিকানাটা রয়েছে ধানমন্ডিতে 2 নম্বরে আমাদের অফিস, এসে যদি সম্ভব হয় একটা স্ক্রিনিং বা অ্যাসেসমেন্ট করলে আমরা সরাসরি আপনাকে হাতে কলমে আপনার জন্য দিক নির্দেশনা দিতে পারবো বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ ভাইটিকে এবং ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে ভাইটির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। তো এরপরেও জানিয়ে রাখি, যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দিতে পারবো। তো শেষ প্রান্তে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। এই প্রশ্নটি করেছেন একজন বোন। উনি বলেছেন, আমার কোমরের শেষ অংশে ব্যথা করে এবং কোথাও বসে থাকলে ব্যথা হয়, হাঁটা চলার সময় ব্যথা হয় না, বসে থাকলে কিছুক্ষণ বসে থাকলেই ব্যথা হয়, এই ক্ষেত্রে আমার কি করণীয়? কোমরের শেষ অংশে ব্যথা মানে প্রথমতই আমাদের মাথায় আসে যে এটা কক্সিস এরিয়াতে পেইন, তার কক্সিস ডায়নিয়া নামে আমাদের একটা কন্ডিশন রয়েছে। কক্সিস ডায়নিয়া হলে অনেক সময় এরকম বসতে পারে না, বসতে গেলেই তার ব্যথা হয়ে যায়। দীর্ঘক্ষণ তো বসার ফলেও এগুলো অনেক জিনিস হতে পারে অথবা কোনো আঘাতের ফলে হতে পারে। তো পরামর্শ থাকবে বোনটির জন্য, অবশ্যই আপনি প্রথম কথাই হচ্ছে কোনো নরম সারফেসে বসবেন। এটা হুল কুশন হতে পারে অথবা কোনো নরম সারফেস হতে পারে, সেখানে বসবেন। বসার সময় যে আমাদের যে এরিয়াতে বসা উচিত ইস্চিয়াল টিউভার্সিটিতে, সেই এরিয়াতে মানে হচ্ছে আমরা তো বসি একটু স্লাউজভাবে ছেড়ে দিয়ে বসি, সে ছেড়ে দিয়ে বসার থেকে নিজেকে অবশ্যই বিরত রাখবেন। তা না হলে আপনার এই কটি দেশীয় ব্যথা যেটাকে বলা হয়, হ্যাঁ, সেইটা আরও এগ্রিভেটেড হবে, বেড়ে যাবে। সুতরাং আপনি যদি পোস্টারটা মেনটেন করতে পারেন, হোল কুশন বা সফট সারফেসে বসতে পারেন এবং আমাদের কিছু কিছু এক্সারসাইজ প্রোটোকল আছে, সেটা অবশ্যই স্ক্রিনিং করলে বা আমাদের কাছে আসলে আমরা সেই প্রোটোকলগুলো দেখিয়ে দেবো এবং সেই এক্সারসাইজগুলো করলে এই কক্সিডার্নিয়ার পেইনগুলো থেকেও পরিত্রাণ পেতে পারবেন। আর খুব একটা পেইন হলে অবশ্যই ওখানে আই সাপ্লাই করতে হবে এবং কী কী ধরনের জিনিস প্রোটোকল করতে হবে সেগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনাকে পরামর্শ দেবেন। তাই এই জাতীয় কেস হয় কি, মানে বসতে পারা যায় না, অনেক জটিলতার সৃষ্টি হয়, পেইনের ইন্টেন্সিটি খুব বেশি থাকে। সুতরাং যত দ্রুত সম্ভব আপনি এই জিনিসগুলো থেকে মানে নির্দিষ্ট একটা প্রোটোকলে নিতে পারবেন, তত দ্রুত পরিত্রাণ পাবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার আপনাকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য এবং আশা করি বোন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা সময় স্বল্পতার কারণে আর বেশি দীর্ঘায়িত করতে পারছি না আমাদের লাইভ প্রোগ্রামটি, তবে লাইভের একদম লাস্ট পর্যায়ে এসে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি করেছেন একজন ভাই। উনি বলেছেন যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কোমরের বাম পাশে ব্যথা হয়, এটাই কি কারণে হচ্ছে এবং এর জন্য আমার কি করণীয়, যদি বলতেন উপকৃত হতাম। অনেক ভাই এটা প্রশ্ন করেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তার পেইনটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গায় রেফার হয়, এটা হচ্ছে লোডিংয়ে তার বাড়ছে। তার মানে কি, অবশ্যই সে অ্যাবনর্মাল প্যাটার্নে ভর পাচ্ছে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, কোনো নার্ভ কম্প্রেশনের ফলে বা কোনো জায়গায় কোনো মাসেল তার দুর্বল থাকতে পারে কোনো একটা সাইডে, সে দুর্বল থাকার কারণে তার স্ট্যাবিলিটি কম থাকলে সে স্ট্রাকচারকে সেই পজিশনে হোল্ড করতে পারছে না, মানে এন্ডুরেন্স কম, ফ্যাটিগেবিলিটি বেশি। সুতরাং এই ক্ষেত্রে যেটা পরামর্শ হচ্ছে খুব দ্রুত কোন এরিয়া কোন স্ট্রাকচার তার ইনভলভ, সেই স্ট্রাকচারকে ধরে আইডেন্টিফাই করে দেন তো ওটার স্ট্যাবিলিটি বা রিহ্যাব করা। সেই রিহ্যাবিলিটেশন সম্পন্ন হয়ে গেলে দেন আপনার এই দাঁড়িয়ে থাকলে ওই পেইনটা রেফার করবে না। এটা ডিস্ক ফলাপের জন্য হোক, যে কোনো ধরনের মেকানিক্যাল কজের জন্য হোক, মাসেল উইকনেসের জন্য হোক, মাসেল টাইটনেসের জন্য হোক, বা আপনার অ্যাবডোমিনাল মাসেল উইকনেসের জন্য হতে পারে। সুতরাং এই যে প্রোটোকলটা বললেন যে লোডিংয়ে আপনার পেইনটা বাড়ছে, সেক্ষেত্রে খুব দ্রুত পরিত্রাণ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ ভাইটিকেও আপনার প্রশ্নটি করার জন্য এবং আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। এই প্রান্তে আমরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আমাদের প্রোগ্রামটিকে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে লাইক করেন এবং শেয়ার করেন, যাতে অন্যান্য সবাই আমাদের প্রোগ্রামটিকে দেখতে পায় এবং উপকৃত হতে পারে। সেই সাথে আরও জানিয়ে রাখছি, আমাদের এই প্রোগ্রামটি নিয়মিত বেসিসে হয়। তো পরবর্তীতে আপনাদের আরও যে কোনো ধরনের ব্যথা সংক্রান্ত জটিলতা থাকলে আমাদের পেজে আপনারা নক করে রাখতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই প্রান্তে স্যার আপনাকে অনুরোধ করব, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো আপনার পরামর্শ থেকে থাকে প্লিজ একটু বলবেন। আমাদের পরামর্শ যেটা হচ্ছে আমাদের এন্ড থেকে আর কি, যতটা সম্ভব
নিরাপদে থাকা, আমাদের যে সঠিক যে পোশ্চারটা আছে সেই পোশ্চারটা মেনটেন করে রাখা। আর বিশেষ করে আমি বলবো যে ডিহাইড্রেশনের ফলে অনেক ধরনের মাসেল ক্র্যাম্পিং বা পেইন টেন ডেভেলপ করে। প্রচুর পরিমাণে পানি খাওয়া, যার যার যে ধরনের ক্যালকুলেটিভ হিসাব অনুসারে যা থাকে, সুতরাং পানি পান করবেন, বিশ্রাম নেবেন, সঠিক দেহভঙ্গি যেটা রয়েছে কাজ করতে গেলে যে ধরনের স্ট্রাকচারগুলো যাতে অ্যাবনর্মাল প্রেশার না পড়ে সেগুলো থেকে রক্ষা করা, সঠিক লিফটিং টেকনিক অ্যাপ্লাই করা, এবং যে কোনো ধরনের ভারী কোনো কাজ করতে গেলে অবশ্যই সাথে কিছু অ্যাসিস্টেড সাহায্যগুলো নিয়ে নেওয়া। আপনার পেইনটা যদি খুব দ্রুত অ্যাগ্রিভেটেড হয়, দেখা গেল যে আপনার ব্যথা সামান্য ছিল বা এটা ধীরে ধীরে অনেক বাড়ছে, শুধু কোমর ব্যথা থেকে পায়ের দিকে রেফার করছে, আস্তে আস্তে আপনার জ্বর এবং বা অন্য কোনো সিমটম দেখা যাচ্ছে, খুব দ্রুত এই কন্ডিশনগুলো নিয়ে বসে না থেকেই খুব দ্রুত আপনার নিকটস্থ যদি কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট থাকে তার শরণাপন্ন হওয়া। অবশ্যই আপনাকে তারা সুন্দর একটি পরামর্শ দিয়ে আপনার সঠিক গাইডলাইন দিতে পারবেন। তারপর আমার সবশেষে বলা আপনাদের জন্য যে আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের সামান্যতম উপকার বা ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারে, সেটাই আমাদের সার্থকতা। আপনারা যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন, আশা করব আপনারা নিজ দায়িত্বে নিজ থেকেই প্রোগ্রামটি দ্রুত শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো অন্যরা যারা রয়েছেন তারাও আমাদের এই প্রোগ্রামটি দেখে কোমর ব্যথায় ফিজিওথেরাপির করণীয় বা ফিজিওথেরাপির রোলটা কী বা ফিজিওথেরাপিস্ট কখন কোন কন্ডিশনে কাজ করে তারা সেই সম্পর্কে আইডিয়া পাবেন। কারণ আমাদের দেশে সঠিক রেফারেল না থাকায় অনেক সামান্য কন্ডিশন অনেক জটিলতায় ধারণ করে, শেষে অনেক রোগী আমাদের দেশে সাফারার হয়। শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।